একটা হাতির পিঠে চড়ে কোনো একটা বনের ভেতরে সাফারি করা, শুধু তাই নয় সেই বনে আবার জিপ ভাড়া করে জিপ সাফারি করা, এই অভিজ্ঞতা নিতে কেমন লাগে সেটাই জানার জন্য চলে যাই ভারতের ডুয়ার্সে। হ্যাঁ, এটি কিন্তু বাংলাদেশের খুবই কাছে। ডুয়ার্সের বিখ্যাত জঙ্গল জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট, সেই বনের ভেতরে থাকবো এবং থাকার অভিজ্ঞতা কি হবে সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। চলুন শুরু করা যাক আমাদের ডুয়ার্স সিরিজের সেকেন্ড এপিসোড, এবং এটাই হচ্ছে আমাদের এই সিরিজের একদম লাস্ট এপিসোড। শুভ সকাল। আজকে আমাদের এই যে ক্যাম্পিং ডি ডুয়ার্স এই রিসোর্ট থেকে আমরা এখন চেক আউট করবো, যাবো হচ্ছে জলদাপাড়া। এখান থেকে আনুমানিক প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে। আর আজকে 3:30টায় আমাদের একটা সাফারি করার কথা, সেখানে হচ্ছে কার সাফারি। আগে যে গাড়িটা ছিল সেটা হচ্ছে একটা জিপ টাইপের গাড়ি, নাম হচ্ছে বোলেরো, আর এটা দিছে আমাদেরকে একটা প্রাইভেট কার। কি দিদি, তুমি কোনটাতে কমফোর্টেবল, প্রাইভেট কার নাকি জিপে? এখন আমি বুঝতে পারতেছি না। জিপে মোটামুটি কোনো সমস্যা লাগে নাই, ভালো লাগছিল আমার, যেহেতু একটু মোশন সিকনেস টাইপের সমস্যা আছে। এখন আমি জানি না এটা চালানোর পর বুঝতে পারবো, মানে এক একটা প্রাইভেট কারে এক এক ধরনের ফিল হয়। সকাল সকাল আমাদের যাত্রা শুরু হয় জলদাপাড়া যাওয়ার উদ্দেশ্যে। রাস্তার পরিমাণ কিন্তু খুব একটা কম না, প্রায় 80 কিলোমিটার। আর আমরা কিন্তু চাইলে এই গরুমারা ন্যাশনাল পার্ক এখানেও সাফারি করতে পারতাম, বাট যেহেতু এখানে ছিলাম আমরা চাচ্ছিলাম যে নতুন আরেকটা বনে গিয়ে সাফারি করব। হ্যাঁ, প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো আমরা জার্নি করার পর এখন জলদাপাড়াতে। জলদাপাড়ার একটা বনের ভেতরে রিসোর্টে থাকবো। সামনে যে রিসোর্টটা দেখতে পাচ্ছেন এখানেই আমরা আজকে রাত থাকবো। আমরা এখন জঙ্গলের ভিতরের একটা রিসোর্টে আজকে রাত থাকবো, নাম হচ্ছে রিভার ইন। এই যে আমরা এই কদিন 3 থেকে 4 দিন হচ্ছে যে ডুয়ার্সের ভিতরে এটাই প্রথম আমাদের কোনো একটা রিসোর্ট যেটা হচ্ছে একদমই জঙ্গলের ভিতরে। দেখেন চারপাশে শুধু জঙ্গল আর জঙ্গল। আর এটা হচ্ছে রিসোর্ট। আমরা একটু আমাদের রুমটা দেখাই। রুমটা খুবই ভালো লাগছে আমার। আর স্পেশালি ব্যাপার হচ্ছে কি জানেন, আমাদের রুমটা হচ্ছে নদীর পাড়ে, এখানে ফ্রি ওয়াইফাই আছে। এই হচ্ছে আমাদের বারান্দা, খুবই সুন্দর। চারপাশে শুধু জঙ্গলের পোকামাকড়ের শব্দই শুনবেন। ওই যে দেখেন ওইটা হচ্ছে নদী। এই খুব রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে না? হ্যাঁ, মানে ডুয়ার্স আসার পরে প্রথম আজকের দিনটা একদম বেশি সেরা লাগতেছে, একদম জঙ্গলের ভিতরে। মানে এখানে যারা একদম মানে যেসব গ্রাম বলা হয় বা কি বলে এটাকে, জনবহুল এরিয়া, এটা থেকে প্রায় অনেকটাই ভিতরে। হ্যাঁ, মানে কিছুই নাই, একটা ঘর আছে কিন্তু অনেকটা বনের ভিতরে। হ্যাঁ, আসার সময় আমরা একদম একটা জঙ্গলের ভিতর দিয়ে ঢুকতেছিলাম, মানে সেরা লাগতেছে এখন। আর আমাদের রুমটাও ভাই খুব পছন্দ হয়েছে, পিছনেই নদী, সেরা। একটু দেখাও। 101 এই হচ্ছে আমাদের রুম। জোস না? এই হচ্ছে 2জন বা 3জন থাকার মতো বেড, সাথে এসি আছে। এই সম্পূর্ণ রুম, একটা মিরর সহ ক্যাবিনেট। ঠান্ডা তো রাত্রে লাগবেই, তাই একটা ব্ল্যাঙ্কেট দিছে। আর ওয়াশরুম হচ্ছে এটাই, খুব সুন্দর ওয়াশরুম, গিজার টিজার আছে। আর এবার যেটা দেখাইতে চাই সেটা হলো এই হচ্ছে বারান্দা, আর এই হচ্ছে নদী। সুন্দর না? এখানে আরও কয়েকটা রিসোর্ট আছে, সবগুলোই প্রায় মানে সমানই। রুম ভালো, বারান্দা ভালো, এখানে বসে বসে নদী এনজয় করবো। এখান দিয়ে নদীর পাড়ে যাওয়া যায়, সন্ধ্যাবেলা এখানে কিছুক্ষণ বসা যেতে পারে, নদীতে ভালোই স্রোত আছে। তো সব কিছু মিলে আসলে আমাদের এটা ভাল লাগছে। আর যেটা হচ্ছে যে আমরা আসলে রেস্ট করার সময় পাচ্ছি না, খাওয়া দাওয়া করে দেন চলে যাবো হচ্ছে কার সাফারি করার জন্য। এখানে 2টা সাফারি করবো, একটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি আর একটা হচ্ছে কার সাফারি। তো আজ হ্যাঁ, জঙ্গল সাফারি। জঙ্গলের মূল ইয়েটা না, মানে আমরা একদম জঙ্গলের প্রথম ভাগে, ওই নদীর পাড়ে ওই সাইডটা পুরাটাই জঙ্গল, পুরাটাই মাইলের পর মাইল। আমাদের একটু পরে হচ্ছে কার সাফারি, তার আগে যেটা করতে হবে খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তো এখানে আমাদেরকে খাবার কি কি দিছে দেখেন। ঢেঁকির শাক দিছে না? ঢেঁকির শাক দিছে, একটা সবজি দিছে, আর দিছে ডাল দিছে, পাঁপড় দিছে, আর সম্ভবত মাছ দিবে। কারণ আমরা সকালবেলায় আমাদেরকে জিজ্ঞেস করছিল কি খাবে। আমরা অর্ডার করে দিছি, ঠিক আছে মাছ দেন, সমস্যা নেই। 3:30 মিনিটে, এখন 3:17 বাজে। এখান থেকে 5 কিলোমিটার দূরে। তো এখানে হইলো কি আমাদের যেটা পাসপোর্টের ফটোকপি লাগছে, আর হইলো টিকিট আগে থেকে কাটা লাগে। তো আমাদের রিসোর্টের এক দাদা ছিল, উনি মূলত আমাদেরকে সেই সাফারি পর্যন্ত নিয়ে যাচ্ছে। আর আমাদের কিন্তু ড্রাইভার আবারও চেঞ্জ হয়ে গেছে। কি ম্যাজিক দেখেন, আমরা কি পাওয়ার দিয়ে খালি তুড়ি দিই আর ড্রাইভার চেঞ্জ হয়ে যায়। যাই হোক,
আসলে সকালবেলা যে ড্রাইভার দেখছেন উনি আমাদেরকে জাস্ট ড্রপ করে দিয়ে চলে গেছে, বাট উনি আগামী 3 দিন আমাদের সাথে থাকবে। পৌঁছে গেছি হচ্ছে জঙ্গলের সামনে, জলদাপাড়া ন্যাশনাল ফরেস্টের সামনে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখানে আমাদের টিকিটটা নিতে হবে। এইটুকু পর্যন্ত সব সুপারি গাছ, সুপারি বাগান, একদম রেগুলার বন, মানে যেটা হয় আর কি আমাদের এইদিকে যে ধরনের বন জঙ্গল থাকে। কিন্তু ঠিক এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এরপরে পুরা বনের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমরা কি এই ধরনের গাড়িতে করে ঘুরবো মনে হচ্ছে? ভয় পাইও না ভাই, ভাই সেফ, কোনো অসুবিধা নাই। বাঘ আসলে শুধু খেয়ে ফেলবে, এই তো, আর তো কিছু না। এই যে জলদাপাড়া জাতীয় উদ্যান, এটা কিন্তু বন্যপ্রাণীর অভয়ারণ্য, মানে আমাদের মানুষের হাত থেকে এখানকার জীবজন্তুরা নিরাপদ। এমনকি এখানকার বন বিভাগের কর্মকর্তারা এখানে জীবজন্তু বসবাস করার জন্য, মানে তাদের সুবিধার্থে যা যা করা দরকার সবকিছুই করার চেষ্টা করে। এই বনের অবস্থান হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায়, অন্যদিকে পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত। এই বনটাতে মূলত 2 ধরনের সাফারি আপনি করতে পারবেন। একটা হচ্ছে কার সাফারি, যেটা আজকে করব, আর অন্যটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি, যেটা কালকে সকাল সকাল করার চেষ্টা করব। কার সাফারি করতে গেলে আজকে আমাদের টোটাল প্রায় 3000 রুপির মতো খরচ হবে পুরো একটা গাড়ি। এক একটা গাড়িতে সর্বোচ্চ 6 জনের মতো উঠতে পারবেন। প্রত্যেকটা ট্রিপে একজন গাইড দরকার হয়, তাই না? গাইড তো আচ্ছা, আমাদের টিকিটের ভিতরে কি গাইডের টাকা ইনক্লুড থাকে নাকি? ইনক্লুড থাকে। ডুয়ার্সে আসার পর থেকেই প্রথম কোনো একটা বনের ভিতরে আমরা প্রবেশ করতে যাচ্ছি। বুঝতে পারছেন আমরা কিন্তু এখন বেশ এক্সাইটেড, আর কখন বন্য জীবজন্তু দেখব সেটার জন্য ওয়েট করছিলাম। তাই আমরা কিন্তু খুবই অ্যালার্ট যে কোনোভাবে যাতে মিস না হয়ে যায়। এবং প্রথমে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে একটা বাইসন। এটা খুবই হিংস্র, এই যে বাইসন দেখতে পাচ্ছেন, এটা খুবই হিংস্র। এরা কিন্তু হুটহাট করে কোনো মুভিং অবজেক্ট যদি দেখে, ধরেন গাড়িটাই যদি দেখে, নিজেও ধরেন গাড়িতে আক্রমণ করে, নিজেও মরবে, গাড়িওয়ালাকেও একদম উল্টায় মাল্টায় একদম মানুষ যারে পায় তারে মেরে ফেলবে, এমন অবস্থা। এই দেখেন বনের ভিতরে আমরা সেগুলা মাত্র দেখছি। এই বনে কত বাইসন থাকতে পারে আপনার ধারণা? 3000 প্লাস বাইসন আছে শুধু। এটা কিন্তু সংখ্যা অনেক বেশি। হ্যাঁ, এটা খুবই মারাত্মক। এই বনটা কত বড়? এই বনটার এরিয়া হচ্ছে 216.51 বর্গ, মানে 216.51 বর্গ কিলোমিটার। এখানে বাঘ তো নাই মনে হয়। এখানে লেপার্ড আছে আর কি, Leopard রয়্যাল আছে। বেঙ্গল নেই। কি 80 পরিমাণ আছে? 80 দশকে ছিল রয়্যাল বেঙ্গল। হ্যাঁ, তাদের ওয়েদারের জন্য এখানে না থেকে সমস্ত মানে পাহাড়ে বা ভুটানের সাইডে, আচ্ছা, জয়ন্তী বক্সায় ওই সমস্ত এরিয়া চলে গেছে। এখানে লেপার্ড আছে, আনুমানিক ধরা হয় কি 80 প্লাস লেপার্ড আছে। লেপার্ড। লেপার্ড তো আক্রমণ করে না মনে না? লেপার্ড দেখুন, ওরা তো মাংসাশী প্রাণী, যে কোনো অ্যানিমেলস অ্যাটাক করে ওদের নিজের বাঁচার জন্য, তারই জন্য অ্যাটাক করে। আমরা আরেকটু সামনে আসার পর পুরো বনটা কিন্তু আর ওই ঘনত্বটা চোখে পড়ছে না। এখন আসলে এটাকে বন বলা যাবে না, এটা হচ্ছে একটা গ্রাসল্যান্ড, চারপাশে শুধু সবুজ ঘাস। আর বন্য জীবজন্তু দেখার চান্স সম্ভবত খুব একটা নাই। মাঝে মাঝে 2-1টা ময়ূর শুধু চোখে পড়ছে আমাদের। বনের কি চারপাশে কি বেড়া টেরা দেওয়া আছে নাকি? এখানে কোনো বেড়া নেই, এটা ওপেন। এই আমাদের জঙ্গলের এরিয়া হচ্ছে 216.51 বর্গ কিলোমিটার। হ্যাঁ। এর চতুর্পাশে চৌদিতে 35খানা গ্রাম রয়েছে। আচ্ছা, তো গ্রামে বিশেষ করে হাতি বেরোয় আর কি। অ্যাকচুয়ালি গ্রামে যে সমস্ত চাষি ভাইরা হ্যাঁ। যে চাষ আবাদ করে, ধান, ভুট্টা, গম, হ্যাঁ, এই সমস্ত ফসল গিয়ে নষ্ট করে। ওই যে দূরে দেখুন হাতি, ওই যেটা দেখেছেন, ওই যে একটা হাতি আছে, ওই যে দূরে, ওই যে গাছের পাশে। বন্য হাতি এটা। ওই যেটা। আচ্ছা, ওরা যদি লোকালয়ে চলে আসে তখন কি করে? তখন আমরা ডিপার্টমেন্টকে খবর দিয়ে দিই, ডিপার্টমেন্ট তখন চলে আসে, কেকার পেকার ফাটিয়ে ঘুম পাড়ানি গুলি শুলি করে তাড়িয়ে দেয় আর কি। আচ্ছা, এটা কি ওয়াচ টাওয়ার? জল্লা বড় বস, এটা তো খুব একটা বড় না। প্রথম পয়েন্ট ওই যে একটা হাতি দেখতে পাচ্ছি, দাঁড়ান। আচ্ছা, এখানে বনের ভিতরে স্টাফরা থাকে, এই বন যারা মানে এই কাজের সাথে জড়িত, এই বনের ভিতরে থাকাটা তো আমার কাছে মনে হইতেছে খুব রিস্কি একটা ব্যাপার স্যাপার। ঠিক এই জায়গা থেকে বন বন একটা ফিল হচ্ছে না, পুরোটাই একটা গ্রাসল্যান্ড। মানে এখানে আসলে পশু পাখি কোনোভাবেই দেখা যাবে না, বলতে পারেন কিছুটা তো হতাশ হলামই। তো ঘটনাটা হচ্ছে এখানে 175% কিন্তু গ্রাসল্যান্ড। এখন 294টা এখানে রাইনো রয়েছে, 2000 প্লাস ইন্ডিয়ান গৌর, হ্যাঁ, আর যেটা বাইচুন বলি আমরা, হাতি রয়েছে 700-র উপরে, আর হরিণ তো প্রচুরই আছে। হ্যাঁ, তো এইগুলোর জন্য কিন্তু এইগুলা গাছটাকে, যে গাছগুলো নষ্ট করে কিন্তু এখানে মনে করেন আপনার
এই গ্রাস লাগানো হয়েছে। গ্রাস এখানে বিভিন্ন ধরনের গ্রাস আছে, যে মনে করেন এখানে লেপিয়ার, ঢাড্ডা, মালসা, ইকরা, মানে ওদের মধুয়া, খাবার দাবার জন্য সিজন হয়েছে হোকলা, হ্যাঁ, অনেক রকমের পুন্ডি, হ্যাঁ, পুন্ডি ঘাস যে মানে সময় এগুলা মানে মানুষরা লাগাইছে। হ্যাঁ লাগাইছে, প্ল্যান্টেশন করছে। যখন এই গ্রাসল্যান্ড মনে করেন ঢাড্ডাগুলো শুকিয়ে যাবে, তখন দেখবেন পুরুন্ডি ঘাস, হোকলা, তখন ওইটা সবুজ থাকবে। হ্যাঁ, তখন কিন্তু এক সময় কিন্তু হাতিদেরও, এনিমেলদেরও একটু কঠিন অবস্থায় চলে আসে, যে মানে ঘাসের অভাবে আর কি। হ্যাঁ, যার কারণে এখানে প্লান্টেশনটা করা আছে। এইটাকে যখন একটু ম্যাচুরিটি হয়ে যাবে, হ্যাঁ, তখন এটা খুলে দিবে। আমরা বনের এই পর্যন্ত এসে তেমন কিছুই দেখতে পাইনি। আসলে বন্য জীবজন্তু আপনি যে কখন দেখবেন সেটা কেউ বলতে পারে না। তো এখন ফেরত যাচ্ছি, এবং মানে আমাদের রাইড কিন্তু এখনো শেষ হয়নি। এই বনের অন্য সাইডে যাব, দেখি সেখানে আপনাদেরকে কিছু দেখাতে পারি কিনা। আমরা জঙ্গল সাফারি অথবা জিপ সাফারি করার জন্য বনের অন্য একটা দিকে চলে আসি, কিন্তু এখানে বন তো চোখে পড়ছে না, পুরোটাই সবুজ ঘাসে মোড়ানো মাঠ। বুঝতে পারছেন, আমরা আবারও হতাশ হলাম। এটা তো বন মনে হইতেছে না, মাঠেই না আপনারা নিয়ে আসতেছেন আমাদেরকে। ওই তো এটা হচ্ছে মাঠ, ঘাসের মাঠ। এটা যেরকম ঘাসের মাঠে সাবানা গ্রাসল্যান্ড, এগুলো যেরকম ও মাই গড, ঘাস উজাইলে লাভ আছে বলেন? জঙ্গলে ঘুরতে একদম টুরিস্ট যদি, মাঝখানে তো গ্রাসল্যান্ড, এইগুলোই হচ্ছে। তাই আমরা গ্রাসল্যান্ড দেখতে আসলাম। কি সুন্দর, হাতিগুলা কত সুন্দর, কত শুয়ে আছে। মানে এখানে যে পুরোটা পানি নাই, একদম অর্ধেক করে লক্ষ্মী মতো শুয়ে আছে। হ্যাঁ দেখছেন, ওদেরকে উঠে রাখতে শুরু পুরো নিঃশ্বাস তো নিতে হবে তাকে। তারা শুয়ে আছে, তাদেরকে স্নান করাইতেছে, দেখেন দুজন। যাক, হাতি তো দেখলাম, যদিও বন্য হাতি না, হাতির স্নান করাইতেছে। এটা সুন্দর লাগতেছে কিন্তু দৃশ্যটা, হাতি কি সুন্দর শুয়ে আছে দেখেন। আমাদের জিপ সাফারি কিন্তু একদম শেষের দিকে, আর এখন যাচ্ছি আমরা আমাদের এই সাফারির একদম শেষ গন্তব্য, ফরেস্ট ডিপার্টমেন্টের রিসোর্ট এরিয়ায়। সেখানে গেলে হয়তোবা 2-1টা জীবজন্তু দেখা যেতে পারে, কিন্তু ওভারঅল বাংলাদেশি টাকায় প্রায় 4 থেকে 4,500 টাকা খরচ করে এই জঙ্গল সাফারিটা আমার খুব একটা ভালো লাগেনি। কারণ এখানে কোথাও আমাদেরকে বন জঙ্গল তেমন কিছুই দেখানো হয়নি। যেহেতু আমরা এক্সট্রিম অ্যাডভেঞ্চার পছন্দ করি, আমাদের কাছে ভালো লাগেনি, বাট সাধারণ টুরিস্টদের কাছে ভালো লাগতেও পারে। আর হ্যাঁ, জিপ সাফারির একদম শেষের দিকে এই বনের ভেতরে ছোট্ট একটা গ্রামে এখানকার স্থানীয় মানুষটা আমাদেরকে গান শোনাবে। আমি এখন যেখানে আছি, এখান থেকে পিছনের দিকে দেখেন 2টা গন্ডার, একটা বাইসন। মনে হইতেছে ধরেন ওরা এখানকার কেউ এগুলারে পালে, এগুলো এখানেই সবসময় থাকে। হ্যাঁ, আর এখানে একটা রিসোর্ট আছে। হ্যাঁ, রিসোর্ট থেকে বের হওয়ার পরে একটা নদী আছে, নদীর পরে পশু পাখি দেখা যায়, আমরা দেখতে পাচ্ছি। তো মানুষকে কি জানি বলতে চাইছিলা? মানে আমার কাছে মনে হচ্ছে যে ব্যাপারটা পুরোটা একটা সেট আপ, মানে এখানে ওরা এগুলো পালে, এখানেই থাকে, বা দেখায় যে এখান থেকে দেখা যায় ওরা ন্যাচারাল। আমরা জানি না, আমরা শিওর না, বাট যদি আপনারাও এসে সেম সিনটা দেখেন তাহলে কমেন্ট করে জানাবেন যে আমরাও সেম সিনটাই দেখছি। একদম। এখন আমরা মূলত একটা গান আপনাদেরকে শোনাবো। এটা একদম গ্রামের, মানে এক ধরনের একদম গ্রামের ভিতরে, বনের ভিতরে থাকে না, গ্রামের কিছু মানুষ গান পরিবেশন করবে জাস্ট ট্যুরিস্টদেরকে একটু বিনোদন দেওয়ার জন্য। সবাই মোটামুটি সাজগোজ করে রেডি। আমরা একটু ট্রাইবাল টাইপের মনে হচ্ছে। এই যে হ্যাঁ, মানে আপনারা কি বড় জাতি? বড়ো, হ্যাঁ বড়ো জাতি, রাজবংশী না, রাজবংশী অন্য কোনো নয়, আমাদের খালি বড়ো। এখানে আপনাদের ভাষাটাও একটু বাংলা থেকে একটু ডিফারেন্ট না? হ্যাঁ, বাংলা থেকে অনেক ডিফারেন্ট। কিছু বলেন তো আপনাদের ভাষায়। আমরা যেমন বলি যে আং দই লেং নাই, তার মানে আমি জল খাবো। আর দই মানে জল, আর লেং নাই মানে খাবো। আচ্ছা, সুন্দর। আপনাদের বসবাস আপনি কোন জায়গায়? বসবাস আমাদের এই পাশাপাশি গ্রাম, গ্রামে আমরা বসবাস করি। এই পাশাপাশি বনের পাশাপাশি আমাদের বাড়ি ঘর। হাতি গন্ডারের সাথে লড়াই করে থাকতে হয়। লড়াই করে বলতে আপনারা কখনো আক্রমণের শিকার হয়েছেন কি? হ্যাঁ, সেটা মাঝে মধ্যে হয়ে যায়, ডেলি হয় না। তো হঠাৎ দেখা গেল, হঠাৎ হাতি বেরিয়ে আসলো, হাতি বেরিয়ে এসে ঘর বাড়ি অত্যাচার করলো, ভাঙচুর করলো।
এই ধরনের লেপার্ড এমনিতে কি দেখা হয় কখনো? লেপার্ড দেখা হ্যাঁ লেপার্ড তো ডেলি এসে এখানে ওই আমরা শুয়োর পালন করি, আচ্ছা। তো ওই শুয়োরের বাচ্চা ছোট ছোট শুয়োর ছানাগুলো নিয়ে চলে যায় জঙ্গলে। ও হ্যাঁ, তারপরে ছাগল ছানা এসব চলে যাবে। নিয়ে চলে যায়। তো আপনারা কি এখন তৈরি? হ্যাঁ এখন ওই আমরা এই প্রোগ্রামের জন্য তৈরি। ঠিক আছে, তাহলে আমরা শুনি। তাহলে। ঠিক আছে, শুনি। থ্যাংক ইউ। শুভ সকাল। আজকে আমরা যাচ্ছি সেই বনে, আবারও সেই বনে যাচ্ছি, এবং যে কারণে যাচ্ছি সেটা হলো আমরা সেখানে একটা এলিফ্যান্ট সাফারি করব। তো সেই সাফারি করতে হলে খুব সকাল সকাল বের হইতে হয়। তো আমরা এখন সকাল বলতে কি 5:40 বাজে এখন। আমরা এখন বের হয়েছি, আমাদের ড্রাইভার সাহেবও রেডি, আমিও রেডি, তিথিও রেডি। জাস্ট সকাল সকাল এখন সাফারি করে চলে আসবে। এখন কেন সকাল সকাল সাফারি হবে সেটা সেখানে গিয়ে বলতেছি। আমাদের সাফারি টাইম হচ্ছে 6:30, কিন্তু তার 10 মিনিট আগ থেকে বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টির ভিতরে যে সাফারি কেমনে করবো সেই চিন্তা করতেছি। এই হচ্ছে হাতি, একটা হাতিতে সম্ভবত 2 জন করে উঠা যায়। এখান দিয়ে সিঁড়ি বেয়ে হাতির পিঠে উঠতে হয়, দেন সুন্দর সিস্টেম। আর এই হাতিগুলা মানে আপনার যেটা হয় আর কি, যে খুব সকাল সকাল রাইডে বের হয় এরা না, মানে একটু যদি হয়ে যায়, যদি এই হাতিগুলা ধরেন একটু রোদ উঠে যায়, তাহলে তারা আসলে ওই মানে বনের ভিতরে হাঁটতে চায় না। কে চুলকাইতেছে দেখছো? এখানে হচ্ছে 1, 2, 3, 4, 4টার ভিতরে এই আরেকটা ছোট্ট একটা কিউট একদম কিউট হাতি এখানে সে চুলকাইতেছে। তো অ্যাকচুয়ালি ওদের সামনে যাওয়া যাবে, কারণ ওরা মোটামুটি ট্রেনিং প্রাপ্ত, কিন্তু এই ছোট হাতিটা এখন পর্যন্ত তাদের ট্রেনিং দেওয়া হয়নি, মানে ও এখন পর্যন্ত বুঝে না সবকিছু। সো আমাদেরকে বারবার বারণ করতেছে ওর কাছাকাছি যেন না যায়, কারণ ও অতটা মানে বুঝে না, কখন যে কার ক্ষতি করে ফেলবে তার তো কোনো ঠিক নেই। আর হাতির পেছনে যাওয়া যায় না, এই বিষয় কি বারবারই সবাই বলতেছিল, হাতির যে চালকটা হাতির পেছনে যাবে না, সামনে থেকে আপনি যা করেন, ছবি তোলেন, ভিডিও করেন, কোনো সমস্যা নেই, কিন্তু পেছনের দিক থেকে কে তাকে ডিস্টার্ব করতেছে বা কে কথা বলতেছে সে তো দেখে না। সে মানে পা দিয়ে একটা লাথিও মারতে পারে। দেখছো ও মায়ের সাথে যাচ্ছে, কি ওর সাথে সাথে যাবে পুরো রাস্তা? ওর মায়ের সাথে ট্রেনিং করে নিতেছে মনে হয়। ও কি ট্রেনিং নিতেছে নাকি ওর মায়ের সাথে ট্রেনিং চলছে, ওই মার সাথে যাবে, ও মার সাথে পুরো রাস্তা যাবে? এই পুরো 1 ঘন্টা ও হাঁটবে মায়ের সাথে? 1 ঘন্টা যাওয়া আসা, যতবার যাবে অতবারে, 3বার গেলে 3 ঘন্টা। 3বারে সে যাবে ছোটটা? দেখেন ছোট হাতিটা কিন্তু তার মায়ের সাথে, যতবার তার মা যাবে সেও তার সাথে সাথে যাবে পুরো রাস্তায়। মানে একটা হাতিটা 4 জন করে, মানে যারা একসাথে টিকিট কাটছে 2 জন 3 জন 4 জন। আমি আগে উঠবো, এদিক ফিরে ঘুরে বসবো ওই দিক দিয়ে? না আপনি ঘুরে বসেন না। হ্যাঁ না আপনি ওই সাইডে বসুন, 2 জন না আপনারা? আমরা 2 জন এই পাশে। না এরকম হবে না, আরে পাল্টি হয়ে যাবে বুঝুন। যাও তারা দুজনে ভাগ্যবান, হ্যাঁ এক তীরে বসে আরে 2 জন। আমরা ভাগ্যবান, এক হাতিতে 2 জন। আচ্ছা, আমরা হাতির পিঠে মাত্র উঠছি। প্রিয়দর্শিনী আমাদের হাতির নাম হচ্ছে, আমাদের ওকে ওই নামে বলে সাড়া দেয় প্রিয়দর্শিনী? খাতাতে লেখা আছে। আচ্ছা, এই রাইডটা কতক্ষণ হয় আপনাদের? 40-45। 40-45। এই রাইডটা কেন এত সকাল সকাল হয়? মানে এত সকাল সকাল কেন এই রাইডটা দেন? সকালটাকে তো ভালো, দুপুরে করলে কি ভালো হয় না, রোদ উঠবে, হাতির শরীর ব্যথা পারবে, সেই জন্য সকালটাতে ঘুরে। আচ্ছা, হাতি আসলে রোদ উঠলে ওরা সহ্য করতে পারে না। প্যান্ডাটা কেন কিউট লাগে সত্যি।
ওইখানে যে সবগুলো হাতির মাঝখান দিয়ে একটা হাতি, ছোট একটা হাতি, সে কি ট্রেনিং নিতেছে না এমন কিছু? ট্রেনিং আর কি আছে, ও যতদিন ছোট থাকবে ও মার সাথে থাকবে, হ্যাঁ একটু বড় হলে আলাদা করে ফেলবে। বড় হলে তো তাকে এই কাজই করতে হবে না? 3 বছর থাকে আমার সঙ্গে। হ্যাঁ 3 বছর থাকবে মার সঙ্গে, 3 বছর মায়ের সাথে থাকবে। তারপর তারপরে মার সঙ্গে আলাদা করা হবে। আপনারা আলাদা করে দিবেন না? তারপর তারপরে ট্রেনিং শুরু। ট্রেনিং শুরু হয়ে যাবে। আচ্ছা, ওইখানে আমরা এখন মূলত ধরেন আমরা তো গতকাল কার সাফারি করছি, তো কার সাফারি করাতে রোড রাস্তা দিয়ে মূলত সাফারিটা হয়েছে। এই যে দেখেন সবাই রাস্তা দিয়ে সাফারি করতেছে, কিন্তু হাতি যেটা করে, হাতি ওই যে দেখেন হাতি কিন্তু এখন জঙ্গলের ভিতরে, মেইন আমরা জঙ্গলের ভিতরে এখন ঢুকতেছি, ঠিক আছে? ওই যে দেখেন ছোট হাতিটা। আচ্ছা, আমরা এখন মূলত জঙ্গলের ভিতরে ঢুকতেছি। এখন থেকে আমরা জাস্ট চুপ থাকবো। আজকের এই এলিফ্যান্ট সাফারির মাধ্যমে কিন্তু আমরা একটা ডিফারেন্ট টাইপের এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি, তাও একদম সকাল সকাল 5:30 থেকে সম্ভবত এই রাইডগুলো শুরু হয় এবং প্রতিদিন প্রায় 3 থেকে 4টা স্লটে রাইডগুলো হয়ে থাকে। চেষ্টা করবেন একদম সকাল সকাল, মানে প্রথম স্লটে আপনার রাইডটা বুক করার। রোদ যত বাড়বে বা আলো যত ফুটবে তখন এই রাইডটা হয়তোবা ভালো নাও লাগতে পারে। আর স্পেশালি সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে আজকে চারপাশের খালি ওয়েদারটা দেখেন বা চারপাশের সবুজ সতেজ এই গাছগুলো দেখেন, মানে অনুভূতি কিন্তু অন্য লেভেলের। যাই হোক, ডুয়ার্সে আসলে আপনি কার সাফারি করেন অথবা এলিফ্যান্ট সাফারি করেন, এগুলার টিকিট কিভাবে পাবেন সেটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সকল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আর যদি আপনি এই ডুয়ার্স ট্রিপে এসে কোনো ঝামেলাই না চান, তাহলে আমরা যে এজেন্সির মাধ্যমে এই ট্রিপটা করতেছি, মানে ট্যুর কিংডম, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এই ভিডিওটির কমেন্ট সেকশন এবং ভিডিওটির ডেসক্রিপশন বক্সে ওদের সকল ডিটেলস দিয়ে রাখবো। অ্যাকচুয়ালি আজকে কিন্তু মজা লাগতেছে, বিশ্বাস করেন, তাই না দিদি? হ্যাঁ, খুবই ভালো লাগতেছে। আজকে মূলত অ্যাডভেঞ্চার যেটা হাতি সাফারি, এখানে আসলে অবশ্যই আমি করার জন্য রিকমেন্ড করব, কারণ হাতি সাফারিটা আসলেই বনের ভিতরে, মানে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বনের ভিতরে, হ্যাঁ, ওই ধরনের একটা রাইড দিবে। এবার আপনি যাওয়ার পথে কি দেখবেন না দেখবেন সেটা তো আমরা বলতে পারতেছি না। আর হাতি যেই পথে চলবে সেই পথে আসলে কোনো মানে ছোটোখাটো পশু পাখি যে থাকবে না এটা মোটামুটি শিওর, কিন্তু মজা লাগবে এটা বলতে আর পারি। একটু আগে বৃষ্টি হচ্ছিল, আমরা ভাবতেছি কেমন হবে, কিন্তু এই যে গুড়ি গুড়ি একটু বৃষ্টি হচ্ছে মধ্যে ব্যাপারটা অন্যরকম। সামনের ভিউটা দেখেন, খুবই সুন্দর লাগতেছে। ওই যে দেখেন গন্ডার। তো এক একটা হাতি সাফারির সময়সীমা হচ্ছে প্রায় 1 ঘন্টার মতো। এই টাইমটা মোটামুটি ঠিকঠাক। তো সাফারি শুরু করার ঠিক 20 মিনিট পর আমরা খুবই সুন্দর একটা বনের মাঝখানে আসি এবং সেখানে আমরা গন্ডারও দেখি। এখন সাফারি শুরুতে নিশ্চয়ই একটা ছোট হাতি আপনারা দেখেছিলেন। এই ছোট হাতিটা কিন্তু সম্পূর্ণ রাইডে তার মায়ের সাথেই থাকে, এভাবে 3 বছর পর্যন্ত তার মায়ের সাথেই থাকবে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে, মানে হাতিটার দিক থেকে চিন্তা করলে যখন 3 বছর হয়ে যাবে তাকে তার মায়ের কাছ থেকে আলাদা করা হবে এবং পরবর্তীতে সেই হাতি যাতে ভবিষ্যতে এই ধরনের রাইড করতে পারে সেজন্য তাকে ট্রেনিং দেওয়া হয়। আচ্ছা, এইমাত্র আমাদের হাতি একটা ঝিরির পাশে এসে তারা জাস্ট এখন জল খাইতেছে, তাদের ক্ষুধা লাগছে, আমি বুঝতে পারতেছি তাদের। হ্যাঁ, অনেকক্ষণ রাইড দিছে তো তারা ক্লান্ত এখন। তো দেখেন সবগুলো হাতি কিন্তু একটু একটু করে জল খাচ্ছে। এই যে জল খাওয়া শেষ, সবগুলো হাতি আবার একসাথে একই রুট ধরে, মানে এখন বোঝা যাচ্ছে যে রাইড শেষ পর্যায়ে এখন তারা মানে একসাথে হয়ে গেছে। এখন জাস্ট আমরা আমাদের আগের যে জায়গা সেখানে ফেরত যাব। এখন আমাদের দর্শকদের ভিতরে অনেকে বলতে পারেন যে এই ধরনের রাইড একদমই অমানবিক। হ্যাঁ, আপনার কথার সাথে হয়তোবা কিছুটা আমি একমত হতে পারি, বাট এই রাইডের মাধ্যমেই কিন্তু টাকা উপার্জন হয় এবং যেহেতু হাতির পিছনে অনেক টাকাই প্রতিদিন ব্যয় করতে হয়, সো এই রাইডটা তাদের জন্য খুব দরকার। আর এই লালন পালন করা হাতি অথবা আপনার বন্য হাতি যদি ঠিকমতো খাবার না পায় তাহলে তারা লোকালয়ে চলে যায়, সেখানে গিয়ে তারা মানুষের ঘর বাড়ি নষ্ট করে এবং মানুষের উপরে আক্রমণ করে। প্রতিদিন যে বাচ্চাটা যায়, এটা কি প্রতিদিনই কি সে যায়? প্রতিদিনে, শুধু বৃহস্পতিবার করে বন্ধ থাকে। আচ্ছা, তো বাচ্চাটাকে রেখে গেলে কি হবে? বাচ্চা রেখে গেলে বাচ্চা কান্না করবে, মা যেতে যাবে না, ছোট বাচ্চাকে ছেড়েও যাবে না। তো বাচ্চার তো কষ্ট হয় প্রতিদিন, তাই না? হ্যাঁ, কষ্ট হয়, কি করবো।
যেতে লাগে। আমরা ছোটবেলায় কি করতাম, যত কষ্টই হোক মায়ের সাথে যেতাম, তাই না? আপনি ছোট বাচ্চা থাকলে নিয়ে আসতেন, নাহলে তো রাখা তো যাবে না। বনের ভিতরে অনেক কষ্ট করতে হয় তাকে, অনেকটুকু রাস্তা তাকে হাঁটতে হয়, কিন্তু কষ্ট হয় তো ওদের। কষ্ট হয়, তাও মায়ের সাথে থাকতাম। তারপরও সে মায়ের সাথে থাকবে। কি এক মানে মায়া মায়ের সাথে থাকার। আর এরা হচ্ছে 3 বছর বয়স পর্যন্ত থাকে। হ্যাঁ, ওর এখন 18 মাস বয়স। থাকে বলতে ওকে রাখা হয়, তারপরে সে আলাদা করা হয়, ট্রেন করা হয়, তখন তাকে বড় হয়ে বড় হয়ে যাবে। মাই গড, হাতিটাকে দেখে খুবই মায়া লাগছে আমার, মানে ছোট হাতিটা আর কি। জলদাপাড়াতে আমরা রাইড শেষ করে এখন যাচ্ছি বক্সা জঙ্গলে। বক্সা জঙ্গলের পাশে হচ্ছে জয়ন্তী। জয়ন্তীতে আজকে রাত থাকবো। আর জয়ন্তীর পাশে হচ্ছে ভুটান। বলতে পারেন ভুটান বর্ডারের সাথেই আজকে রাত আমাদের থাকা হবে। আর ডুয়ার্সের বিখ্যাত 3টা জঙ্গল, এক হচ্ছে গরুমারা ন্যাশনাল ফরেস্ট, 2 এই জলদাপাড়া ন্যাশনাল ফরেস্ট, এবং 3 বক্সা রিজার্ভ ফরেস্ট। ডুয়ার্সে আসলে আপনি চেষ্টা করবেন এই 3টা জঙ্গলই ঘুরে দেখার। আর এখন আমরা যে জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে ডুয়ার্সের সবচেয়ে ঘন জঙ্গল, চিলাপাতা জঙ্গল। এই জঙ্গলটি আসলে জলদাপাড়া জঙ্গলেরই একটা অংশ। বাইরে জঙ্গলের জীবজন্তু যাতে লোকালয়ে না চলে আসতে পারে সেজন্য জঙ্গলের বেশিরভাগ জায়গায় এই ধরনের ইলেকট্রিক লাইন দিয়ে মোড়ানো। মানে জীবজন্তুর পাশে আসলে ছোটখাটো একটা শক খায় যাতে সে ভয়ে এদিকে না আসতে পারে। কিন্তু আমরা আপাতত এই বক্সা জঙ্গলের সামনে এসে বড় ধরনের একটা শক খাই যখন শুনি আজকে এই জঙ্গল বন্ধ, মানে আজকে সাপ্তাহিক ছুটির দিন। দেখেন আমার হোটেল বুক করা আছে এটার ভিতরে। এখন এখানে আসার পর শুনি আজকে হচ্ছে বন্ধের দিন, কোনো গাড়ি ভিতরে যাবে না, মানুষ যাবে, অটো যাবে। এখানকার লোকাল অটো নিতে হবে। ইভেন আমাদের এখানে ভিতরে প্রায় 20 কিলোমিটারের মতো যেতে হবে। 20 কিলোমিটার, 2-3 কিলোমিটার, 5 কিলোমিটার গাড়ি ভাড়া করা, সবকিছু ভাড়া করা, কিন্তু আমাদের এখন অটোতে করে যেতে হচ্ছে। যদি কিছু নাই যায় তাহলে কিছু যাবে না, হেঁটে যাব, বা বন্ধ থাকবে আজকে যেহেতু বন্ধের দিন, আমাদের কোনো হোটেল বুকিং হবে না, কিচ্ছু হবে না মঙ্গলবারে। তাহলে কেন মানে হচ্ছে? তো বক্সা জঙ্গলের গেট থেকে আমরা একটা অটো নেই 300 অথবা 400 রুপির ভিতরে রিসোর্ট পর্যন্ত যাওয়ার জন্য। এই যে আজকের দিনটা বন্ধ, এই বিষয়টা আমাদের এজেন্সি আমাদেরকে জানানো দরকার ছিল, তাহলে আজকের দিনটা আমরা অ্যাভয়েড করতাম এখানে থাকা। বন্ধ হওয়ার কারণে আজকে কিন্তু আমরা জয়ন্তীতে যেই সাইট সিইং সেটা সম্ভবত করতে পারবো না। আর আমরা এখন কিন্তু বক্সা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি, এভাবে যেতে হবে প্রায় 20 কিলোমিটারের মতো। এটা খুবই ঘন একটা জঙ্গল। যাওয়া আসার পথে ভাগ্যক্রমে 2-1টা জীবজন্তুর দেখা পেতে পারেন। আমরা অবশ্য 2-1টা বন্য হরিণ দেখতে পাই। আর এখানকার মানুষরা কিন্তু সন্ধ্যার পরে এই বনের ভেতরে কিন্তু চলাচল করে না, কারণ বন্য জীবজন্তুর আক্রমণের শিকার হতে পারে। যাই হোক, আমরা মোটামুটি আমাদের রিসোর্টের সামনে, আর দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এর পরেই কিন্তু ভুটান। মজার বিষয় হচ্ছে এখানে কোনো কাঁটাতারের বেড়া আপনারা পাবেন না। চাইলে ভুটানের অংশ পর্যন্ত আপনি যেতে পারবেন হেঁটে হেঁটে। তীর্থযাত্রীরা এখানকার বড় মহাকাল মন্দিরটা দেখতে পারে, যেটা ভুটানে অবস্থিত। ভুটানের পাহাড়, আর এটা মেবি আমাদের রিসোর্ট। কোনটা, এটা না এটা দাদা? এটা না এটা? দুইটা। আচ্ছা, এটা হচ্ছে মোহনচড়া রিসোর্ট। তো চলেন চেক ইন করি। আমরা এখানে তো এক রাত থাকবোই, কোনো প্যারা নাই, দেখা যাক কি হয়। আপনাদেরকে একটু আমাদের রুমটা দেখাই। এটা আমাদের একদম সাজাইয়ে গেলে যে ধরনের রুম পাওয়া যায় না, ওই টাইপের একটা রুম। খুবই সিম্পল। আমরা খুব একটা আশা করিনি এখানে, কারণ এই যে ভুটানের একদম পাশে মাঝখানে একটা নদী, নদীর পাড়েই মূলত হচ্ছে এই রিসোর্টগুলা। তো এই হচ্ছে ওয়াশরুম, একদম বেসিক লেভেলের রুম, একদম ইকো টাইপের, অ্যাভারেজ ঠিকঠাক। কি দিদি ঠিকঠাক লাগতেছে? মোটামুটি মোটামুটি মানে এটা চলে আর কি, মানা যায় মোটামুটি। আপনাদের এই রুমগুলো ভাড়া কত? আমাদের এটা 1600, নিচে 1400। আচ্ছা, তো এই রুমটার ভাড়া আনুমানিক হচ্ছে 1600 টাকার মতো। 1600 টাকা না, রুপি বাংলাদেশি টাকায় আনুমানিক 2000 থেকে 2200 টাকার মতো হয় আর কি। আর এই হচ্ছে মূলত ভিউ। আমাদের দুপুরে খাবার এখানে অর্ডার করা আছে। এজেন্সি থেকে আমাদের যেহেতু পুরো ট্রিপটা প্ল্যান করে দিয়েছে, এখানে আসলে আসার সাথে সাথে খাবার আমাদেরকে রুমের সামনে যেই বসার জায়গা এবং ভিউ দেখবো, আর এখানে খাওয়া দাওয়া করবো। পাতা কফি, ডাল দিছে, আলু ভাজি দিছে, পেঁয়াজ, পাঁপড়, ভাত আর ডিমের কারি আর চাটনি। এই হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। গতকাল আমরা ছিলাম এই রিসোর্টে। স্পেশাল বলতে কি এখানে তেমন কোনো স্পেশাল কিছু আমার কাছে লাগে নাই, বিকজ এই যে নদীটা, মানে নদীটা কিন্তু এখন পুরোপুরি শুকাই গেছে, এখন কিন্তু নদীতে জল নাই। তবে জল থাকলে মেবি ভালো লাগতে পারে। তবে মজার বিষয় হচ্ছে যে আমরা
একদম বলতে পারেন ভুটানের সাথেই ছিলাম। ভুটান, এটা হচ্ছে ইন্ডিয়া, ওটা হচ্ছে ভুটান। আপনি চাইলে ওই জায়গা পর্যন্ত কিন্তু ট্রিপে যাইতেও পারেন। আচ্ছা প্রীতম দা, যদি কেউ এইখানে ধরেন ট্রিপে আসে তাহলে সাইট সিইং বলতে সে কী দেখতে পারে আনুমানিক? এখানে আসলে যারা হাইকিং করতে পছন্দ করে তারা ওইদিকে মহাকাল ধাম বলে একটা জায়গা আছে, সেখানে অবধি হাইকিং করে যেতে পারে, কিছুটা দূর জিপ নিয়ে যাবে, তারপরে হাইকিং করে যেতে পারে। আর এখানে হচ্ছে কি এই ফরেস্টের ভিতরে, এই জয়ন্তীর যে ফরেস্টটা আছে, এই ফরেস্টের ভিতরে একটা জিপ সাফারি হয়, মোটামুটি ঘন্টা দুয়েকের একটা জিপ সাফারি হয়, খুব ভালো, এটা মানে বেশ ভালো লাগে আর কি। অনেক জীবজন্তু এই ফরেস্টে আছে। দেখেন, একটা সীমান্তবর্তী এলাকায় গেলে অনেক ধরেন ডকুমেন্টসের ইস্যু থাকে যে আপনি এখানে যাবেন না, পারমিশনের ব্যাপার, কিচ্ছু লাগে না আমাদের। আমরা অন্য দেশের নাগরিক, আমাদেরও কিচ্ছু লাগে না, জাস্ট এখানে সেই রিসোর্টে ছিলাম। আর এখানে যে থাকবো এটা কিন্তু আমাদেরও প্ল্যান না, আমাদের যে এজেন্সি ট্যুর কিংডম তারাই মূলত কোথায় কোন জায়গায় কোন সময়টা থাকবো, কী ফিল নিব, সব কিছু ওরাই অ্যারেঞ্জ করে দিছে। এবং এখানে মোটামুটি থেকে ভালোই লাগছে, খাবার দাবারও বেশ ভালো, রুম কোয়ালিটি একদম অ্যাভারেজ লেভেলের। তো এই ছিল আমাদের ডুয়ার্সের সম্পূর্ণ ট্রিপ। আমরা এখন আমাদের বাংলাদেশে ফেরত যাচ্ছি। আর আমাদের এই ট্রিপটা ছিল হচ্ছে টোটাল 5 রাত 6 দিন। আর শেষের দিন, আজকের দিনে চাইলে আপনারা কোচবিহার রাজবাড়িটা দেখে যেতে পারেন। আর এই ট্রিপে আপনাদের কত টাকা খরচ হবে সেটা আসলে কয়জন আসবেন, কি গাড়িতে ঘুরবেন, কোন কোন অ্যাক্টিভিটিস নেবেন, এই সব কিছুর উপরে ডিপেন্ড করবে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দিব, চাইলে ওইখান থেকে দেখে আসতে পারেন। অবশ্য মনে রাখবেন, জুন মাসের 16 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত এই ডুয়ার্স ট্যুরিস্টদের জন্য বন্ধ থাকে। তখন এই জঙ্গলের প্রাণীদের প্রজননের সময়। বিদায় নিচ্ছি এই এপিসোড থেকে, দেখা হচ্ছে অন্য কোনো জায়গায়। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব মাস্ট, আর ফেসবুকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। টাটা।